প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের রসায়ন প্রথম পত্র ক্লাস শুরু করছি। তো সকলের প্রতি আমার ভালোবাসা রইল এবং সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে রসায়নের প্রথম চ্যাপ্টার থাকবে হচ্ছে রসায়নের ধারণা। তো আমরা রসায়নের ধারণা এই অধ্যায়টা প্রথম থেকে বেসিক থেকে চেষ্টা করব যে স্ট্রং লেভেলে যাতে আমরা এই বিষয়টা এই চ্যাপ্টারটা ক্লোজ করতে পারি এবং এর খুঁটিনাটি থেকে শুরু করে পুরো লেভেল পর্যন্ত যাতে আমাদের এই বিষয়টা এই অধ্যায়টা যাতে আমাদের ক্লিয়ার থাকে। তো আপনারা অবশ্যই থাকবেন এবং দেখবেন, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আজকে আমরা রসায়ন এর প্রথম অধ্যায়টা শুরু করব। তো রসায়ন বইটা শুরু করার আগে রসায়নটা আসলে কি এটা আমরা জানব। রসায়ন হলো জীবনের জন্য বিজ্ঞান। আর এই রসায়ন শব্দটা আসলে অনেকটা রস থাকার মতো। রসায়নের পরিচিতি: ভারতবর্ষে প্রায় 5000 বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার করা হয়। খ্রিস্টপূর্ব 2600 অব্দে মিশরীয়রা স্বর্ণ আহরণ করে। স্বর্ণকে কি বলে? অভিজাত ধাতু। প্রাচীন ও মধ্যযুগের রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত। এখানে একটা প্রশ্ন আছে, এমসিকিউতে আসতে পারে যে প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কি নামে পরিচিত? আলকেমি নামে পরিচিত। এবং আরেকটা কথা আছে কি যে আলকেমি শব্দটি কি থেকে এসেছে? আলকিমিয়া আরবি শব্দ থেকে এসেছে, যেটি আসলে কি মিশরীয় সভ্যতা। দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এখানে যেটা আছে যে তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তারা রসায়ন বইটি হাতে পেয়েছো। বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রসায়ন বিষয়টি কি, যেটা আমরা কেবলমাত্র শুরু করেছি। আসলে রসায়নটা কি, কেনই বা আমরা রসায়ন পড়ব? রসায়নটা কেন পড়ব? কারণ এই বিশ্বমণ্ডলে আসলে যা যা আছে, অল এভরিথিং, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সোনা, রূপা, যা কিছু বলি না কেন সবই রসায়নের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তারপরে কি বলছে? অর্থাৎ রসায়ন আমাদের কি কাজে লাগে? আমাদের দৈনন্দিন কাজে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছুই কি রসায়নের কাজ। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এসব বিষয়ের উত্তর এই অধ্যায়টি পড়লে জানতে পারবো। তো আমরা এই অধ্যায়টি শুরু করব ইনশাল্লাহ, এবং আমি আশা করি আপনারা যদি প্রথম থেকেই শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে এই যে রসায়নের যে প্রথম অধ্যায়টা, এই অধ্যায়টা সম্পর্কে কারোর কোনো অভিযোগ থাকবে না। আমরা এটা একদম বেসিক থেকে শুরু করে শেষ অবধি, অর্থাৎ পুরো লেভেল পর্যন্ত আমরা এটা কমপ্লিট করব, এবং এখানে সিকিউ এমসিকিউ দুইটাই কমপ্লিট থাকবে ইনশাল্লাহ। রসায়ন প্রথম অধ্যায়ের পেজ নাম্বার 2। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখব: রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, অর্থাৎ রসায়নের যে ক্ষেত্র, যে ধাপগুলা, সেগুলা কি চিহ্নিত করতে পারবো। রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ কি রসায়ন তো শুধু অনলি একটা বিষয় না, অনেক কিছুর সমন্বয়ে মিলাই কিন্তু রসায়ন সাবজেক্টটা। তো রসায়নের সাথে বিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলো আছে সেই শাখাগুলো সম্পর্কে কি ব্যাখ্যা করতে পারবো। রসায়নের গুরুত্ব পাঠের ব্যাখ্যা করতে পারবো। অবশ্যই রসায়নের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পৃথিবী, ভূমণ্ড সবকিছুই আসলে রসায়নের গুরুত্ব অতি ব্যাপক। রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। রসায়নের যে অনুসন্ধান আর গবেষণা কি, যে যেরকম হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে কি হয়? পানি উৎপন্ন হয়। তো এই যে গবেষণা প্রক্রিয়া, এগুলা কি বর্ণনা করতে পারবো।
বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত, অনুসন্ধান প্রণয়নটা কি, যে এটা কাজ শুরু করার যে পরিকল্পনা এবং অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো। রসায়নের ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো, কারণ রাসায়নিক যে পদার্থগুলো আছে তার ভিতরে অনেক ডেঞ্জারাস অনেক কিছু আছে, যেগুলো আসলে শরীর অথবা ত্বকে লাগলে আমাদের ক্ষতি হতে পারে, এমনকি নিঃশ্বাসের সাথে গেলেও আমাদের শারীরিক বিভিন্ন ফিজিক্যাল কন্ডিশন খারাপ হতে পারে। এই জন্য কি এর সতর্কতা অবলম্বন আমাদের অবশ্যই করা উচিত, বিশেষ করে যখন আমরা ল্যাবে এই বিষয়গুলো যখন পরীক্ষা নিরীক্ষা করব। প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব। তাহলে কি অধ্যায় পাঠ শেষে আমরা এগুলা শিখতে পারবো। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের যে অধ্যায় শেষ করে শেষ হওয়ার সাথে সাথে আপনাদের যাতে রসায়ন বিষয়ে বিশেষ করে প্রথম অধ্যায়টি কোনো রকম কোনো প্রশ্ন না থাকে। আছে হচ্ছে রসায়নের পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স। বিজ্ঞানের একটি শাখা কি? প্রাকৃতিক বিজ্ঞান। এটা এমসিকিউতে আসতে পারে। যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তাইলে প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি? যুক্তি দিয়ে কোনো কিছু পর্যবেক্ষণ করা এবং কোনো কিছু অর্থাৎ কোনো বিষয় সম্বন্ধে কি বোঝা এবং কি ব্যাখ্যা দেওয়া এবং কি সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা, এটাই কি প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তারপর কি বলছে? রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা। প্রাকৃতিক বিজ্ঞান একটি শাখা কি? রসায়ন। পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাইলে রসায়ন কি? প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। যেমন কি কয়লা একটি পদার্থ, কয়লার ভেতর আছে কার্বন, অর্থাৎ আপনার কার্বন বলতে যেটা কালো যেটা দেখায় ওটা হচ্ছে কার্বন। এখানে কয়লার ভেতরে কার্বন পরমাণুগুলো কিভাবে থাকে, আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেন, এই যে অক্সিজেনের সংজ্ঞা কি? O2। অক্সিজেনের সংজ্ঞাটা কি? O2। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। এটা কি? কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ বাতাসে আমরা যেটা কালো যে ধোঁয়াটা দেখতে পাই সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পদার্থ তা জীব বা জড় হোক, সবই রসায়নের আলোচনার বিষয়। প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি, উদ্ভিদবিদ্যা অর্থাৎ বোটানি, প্রাণীবিদ্যা অর্থাৎ জিওলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, মৃত্তিকা বিজ্ঞান, সয়েল সায়েন্স ইত্যাদি শাখা রয়েছে। তুমি যে খাবার খাচ্ছ তার মধ্যে কি কি পদার্থ আছে বা তা কিভাবে আছে সেটি রসায়নের একটি বিষয়। বিষয়টা কেমন? আমরা যখন একটা খাবার খাচ্ছি, খাবারটা আমাদের শরীরে প্রবেশ করে, পরবর্তীতে এটা কি পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে কি এটা বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে কি দেহ থেকে বের হয়ে আসে। এই সব কিছুই কি রসায়নের এক একটা ধাপ, এক একটা বিক্রিয়া। আবার তোমার অনেক স্বাদের সাইকেলটিও যেটা কেনার সময় অনেক সুন্দর ছিল, কিছুদিন পরে সাইকেলের যেসব অংশ লোহার তৈরি ছিল তার কোথাও কোথাও কেন মরিচা পড়ে গেছে, এগুলাও রসায়নের বিষয়। অর্থাৎ সাইকেলে যে মরিচা পড়ে, মরিচাটাও কি ওই যে লোহা কি বাতাসের সাথে যখন পানি লাগে, পানি লাগার পরে কি ওইটা কি মরিচিকা পড়ে। এই বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে রসায়নের যাত্রা শুরু। তবে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল, সে সময় থেকে এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। যখন পাথরে ঘষা দেয় তখন কিন্তু
এই যে অক্সিজেন, এখান থেকে কিন্তু এই যে আগুনটা উৎপত্তি হয়। এরপর প্রাগৈতিহাসিক যুগ থেকে ধাতু নিষ্কাশন, মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি, বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ আর সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি ইত্যাদির ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রসায়নের ব্যবহার করে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা, অর্থাৎ কি সোনার সংকেত হচ্ছে লেড। প্রথম ব্যবহৃত ধাতু কি সোনা। সেই প্রাচীনকাল থেকেই মানুষ তামা বা কপার, রূপা, টিন ইত্যাদি ধাতু ব্যবহার করছে। তামা, কপার, রূপা, টিন এসব ধাতু কি প্রথম থেকে, অর্থাৎ কি সেই সৃষ্টির আদিম যুগ থেকে এগুলা কি ব্যবহার করে আসতেছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে। রসায়নের একটা বিষয় কি, যে রসায়ন সবসময় বিক্রিয়া করে, সে কখনো পূর্বের অবস্থায় থাকে না। যখন সে বিক্রিয়া ঘটায় তখন কি নতুন একটা রূপ ধারণ করে। তো এখানে সেটাই বলেছে, কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে এ দুটোকে একত্রে মিশাচ্ছে। মেশানোর পরে কি আবার মিশ্রণটাকে ঠান্ডা করছে, ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম কি, ব্রোঞ্জ। এটা এমসিকিউতে আসতে পারে যে কপার এবং তামার মিশ্রণের ফলে কি কোন ধাতু তৈরি হয়, এমসিকিউতে আসতে পারে সেটা কি, ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। তখনকার মানুষ পশু শিকার, ফসল ফলানো, জ্বালানি হিসেবে কাঠ সংগ্রহ সহ প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এই ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয়। ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ব্রোঞ্জের যে আবিষ্কার, এটা কি মানব সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, কারণ এই ব্রোঞ্জ অনেক ভালো মানের অস্ত্র তৈরি কাজে তখন ব্যবহার হতো। প্রাচীনকালের দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যায় যাকে ভাঙা যাবে না। বিশেষ করে কণার ভিতর হচ্ছে তিনটা জিনিস থাকে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এরপরে কিন্তু কণার ভাঙা যায় না, ঠিক আছে। একদম ক্ষুদ্রতম যে পদার্থটা, ওটা হচ্ছে কণা। তিনি এর নাম দেন অ্যাটম। ক্ষুদ্রতম কণার নাম কি, অ্যাটম। এটা এমসিকিউতে আসতে পারে। প্রায় একই সময়ে ভারতীয় কোনো দার্শনিক ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন। অনেকে ডেমোক্রিটাসের মতো প্রায় একই সময়ে ম্যাক্সিমাম দার্শনিক কি একই মত প্রকাশ করেছিলেন, কিন্তু এ ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। এগুলা কি কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন। এটা এমসিকিউতে আসতে পারে যে কে এই ধারণার বিরোধিতা করেন, অ্যারিস্টটল। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। সকল পদার্থ কি দিয়ে তৈরি হয়, মাটি, পানি, আগুন ও বাতাস মিলে। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেননি। যুগের আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা এসব স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিল। তারা কি, কপার, টিন, সীসা এসব স্বল্প মূল্য, কারণ এগুলোর তো খুবই মান কম, এগুলার থেকে কি তৈরি করতে চেয়েছিল, সোনা তৈরি করতে চেয়েছিল। তাদের আরেকটা চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা কি এমন একটা মহৌষধ তৈরি করতে চাইছিল যেটা
খেলে মানুষের আয়ু বেড়ে যাবে। যদিও এরকম পৃথিবীতে কোনো কিছুই নাই, কারণ সৃষ্টিকর্তা একজন আছে, তিনি আমাদের আয়ু অবশ্যই লিখে রেখেছেন। অবশ্যই এটা আপনার এসে কি বলে ওরে কটকটি কিরণমালা ওইখানে পাওয়া যায় যে অমৃত, অমৃত পান করলে নাকি বেঁচে থাকে, ওটা হচ্ছে রূপকথ্যে ব্যবহার করা হয়। তারা অবশ্য এগুলোতে সফল হননি, তবে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলোই লিখে রেখেছিলেন। বিষয়টা কি যে এখন আমরা যে সোনাগুলো দেখি, আসলে ম্যাক্সিমাম সোনা গোল্ড কিন্তু আসলে ভেজাল থাকে, ঠিক আছে। আর এই ভেজালের অনুপাত হিসেবে কিন্তু ক্যারেট নির্বাচন করা হয়, অর্থাৎ 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, ঠিক আছে। তো এখন বুঝতে পারছি যে বিষয়টা আসলে তারা ওই আমলে যদি ভেজালগুলো তৈরি না করতো তাইলে হয়তো আমরা এখন পিওর গোল্ডটাই পাতাম। তারপরে কি বলছে, মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। তাহলে কি রসায়নের চর্চা এবং গবেষণা প্রথম পদ্ধতি কি ছিল? এইসব ভেজাল তৈরি করা, তারপরে অমৃত তৈরি করা, সবই ছিল কি কাল্পনিক। এখানে রূপকথ্যে একটা কথা বলি, যখন আমরা স্কুল মাধ্যমিক লেভেলে ছিলাম তখন কোন একটা টিচার একটা কথা বলছিল কি যে যারা বিজ্ঞানী তারা ম্যাক্সিমাম আসলে কিন্তু তারা স্বাভাবিক মস্তিষ্কের না। এটার কারণ ছিল এই যে নিউটনের একটা গল্প শুনছিলাম, সে যখন পড়ালেখা করতো তখন তার মা হচ্ছে খাটের মাঝ বরাবর শুয়ে থাকতো এবং তার দুই হাতে দুটা বল থাকতো, সে দাঁড়ায় থেকে পড়তো। যখন তার ঘুম পাইতো তখন বল একটা পড়ে যেত হাত থেকে। তখন সিম্পলি যখন আমাদের ঘুম পাবে তখন তো আমাদের শরীরের বাকি অর্গানগুলো একটু কাজ করবে কম, নার্ভাস হয়ে যাবে। তো তারা আসলে এরকম অস্বাভাবিক ছিল, তারা বাইরের জগৎ এমনকি লাইফ এগুলো আসলে খুব কমই বুঝতো। তানালি নিউটনের মাথায় যখন আপেল পড়ছিল তখন আমার মতো লোক হলে তো আপেলটা আগে খাই ফেলতাম, ঠিক আছে। কিন্তু সে কি করলো, আপেলটা নিয়ে গবেষণা শুরু করলো যে আপেলটা কেন নিচে পড়লো। তো এরকমই আসলে বিজ্ঞানীরা যখন প্রথম রসায়ন নিয়ে গবেষণা করে তখন তারা রসায়নের এই যে অমৃত, যেটা আমরা বর্তমানে অমৃত নামে চিনি, যে তারা এমন একটা মহাওষুধ তৈরি করতে চেয়েছিল যে ওষুধটা খেলে কি আমাদের আয়ু বেড়ে যাবে, কিন্তু এটা আসলে সম্ভব না। আর একটা কথা শুনছি যে যারা বিজ্ঞানী তারা ম্যাক্সিমাম কোনো ধর্মই মানতে চায় না, মানে না। আর তার ভিতরে হচ্ছে এটাই কারণ, ঠিক আছে। যদি তারা এগুলো মানতো তাইলে হয়তো বা এরকম চিন্তা ভাবনা, কাল্পনিক চিন্তা ভাবনা করতো না। আর আমাদের হয়তো এত কষ্ট করে পড়ালেখা করা লাগতো না, আমরা খুব সহজেই ক্লাস একের পর এক পার হয়ে যেতাম। যাই হোক, পরে ফিরে আসি। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো। এটা এমসিকিউতে আসতে পারে যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো? আলকেমি বলা হতো। আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। তাহলে কি গবেষকদের কি বলা হতো? আলকেমিস্ট। এবং রসায়ন চর্চাকে বলা হতো হচ্ছে আলকেমি। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকেমি শব্দটি কোথা থেকে এসেছে এমসিকিউতে আসতে পারে? আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। কিমিয়া শব্দটি কি থেকে এসেছে? কিমি শব্দ থেকে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও জানিয়ে রাখতে হবে। এই কিমি শব্দ থেকে কি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। আলকেমিস্ট, এখানে আর একটা কথা এমসিকিউতে এটা আসতে পারে যে আলকেমিস্ট এর সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন কে? জাবির ইবনে হায়ান। জাবির ইবনে হায়ান। তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে। রসায়নের জনক কাকে বলে? জাবির ইবনে হায়ানকে। জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি।
জাবির ইবনে হায়ান কি মনে করত যে সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। আমি এটা আবার বলি, তবে রসায়নের প্রকৃত গবেষণা রহস্য উদ্ভাবন করেন অর্থাৎ রসায়নের চর্চা প্রথম শুরু করেন কারা? অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাইলে এখানে আমরা দুটা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে রসায়নের জনক বলা হয় হচ্ছে জাবির ইবনে হায়ানকে। প্রথম রসায়নের গবেষণা তিনি শুরু করেন এবং তাকে কি বলা হয়? রসায়নের জনক বলা হয়। কিন্তু তার পরবর্তীতে আবার কি বিভিন্ন বিজ্ঞানী এই রসায়ন নিয়ে অর্থাৎ আধুনিক রসায়ন আমরা এখন যেটা পড়তেছি আধুনিক রসায়নকে নিয়ে তারা গবেষণা করে এবং এর ভিতরে অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। যেটা বর্তমানে আমরা পড়তেছি এটা হচ্ছে আধুনিক রসায়ন। আর এটাই। তারপর কি বলেছে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে রসায়ন কাকে বলে। কি বিজ্ঞানের যে শাখায়, সিম্পলি আমরা এটা বিজ্ঞান বই পড়তেছি তো সবকিছু মিলাই তো বিজ্ঞান। তো বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং কি এর পরিবর্তন, সিম্পলি বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তারপর কি বলছে? এটা টেবিল দিয়েছে এখানে। টেবিলটাই কি বলেছে? বিভিন্ন বিষয়ে রসায়নের দৃষ্টিকোণে বিশ্লেষণ। বিষয় এবং ঘটনা। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এর বিষয়টা কি? আসলে এটার কারণ কি? এখানেও রসায়নের খেলা আছে। কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কাঁচা আমে কি থাকে? জৈব অ্যাসিড থাকে। এটা এমসিকিউতে আসতে পারে। এই জৈব অ্যাসিডগুলো কি? সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। এখন এমসিকিউতে এটা আসতে পারে যে কাঁচা আমে নিচের কোন উপাদানটি থাকে? অপশনে দিতে পারে আপনার সাকসিনিক অ্যাসিড এবং অন্যান্য তিনটা দিতে পারে, কি ম্যালেইক অ্যাসিড এটাও দিতে পারে। তারপর কি বলছে? কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে। আম পাকার পরে কি হয়? এই যে অ্যাসিডগুলো আছে, অ্যাসিড দুইটা আছে, এগুলা কি রাসায়নিক পরিবর্তন ঘটে। তখন কি গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এখন এটা এমসিকিউতে আসতে পারে যে আম পাকার পরে কোন রাসায়নিক শক্তিতে পরিণত হয় কিংবা কোন রাসায়নিক উপাদানে পরিণত হয়, সেখানে অপশন দিতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ। তারপর কি বলছে? তাই পাকা আম মিষ্টি। এরপরে কি? টেবিলে 2 নম্বরে আছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান কি? হাইড্রোকার্বন। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস অথবা মোম এগুলোর মূল উপাদান কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে HCO2, এর সংকেত কি? HCO2। আপনাদের কিন্তু এই প্রশ্নগুলা এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তারপরে বিশেষ করে রসায়নে আসলে কি যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এর সংকেতগুলা। ঠিক আছে, যদি কারোর সংকেতগুলা মুখস্থ থাকে, অর্থাৎ আমরা হয়তো বা চতুর্থ অধ্যায়তে মানে পেতে পারি যে রসায়নের পর্যায় সারণী। ঠিক আছে, পর্যায় সারণীতে এরকম আছে যে হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানেজ, আয়রন, কোবার, নিকেল, এভাবে 118টা আছে মোট। ঠিক আছে, তো অতগুলো আমাদের সব অন্ততপক্ষে মাধ্যমিক লেভেলে প্রয়োজন নাই, অন্তত আমরা যদি 30টা মুখস্থ করি তাইলে এনাফ। তো এই রসায়নে যদি কারো পর্যায় সারণী সম্পর্কে পূর্ণ বেসিক থাকে তাইলে তার রসায়নটা খুবই ইজি হবে বুঝতে এবং শিখতে। তারপরে কি বলেছে, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। ওই যে বললাম HCO2, এখানে কি আছে, H হচ্ছে হাইড্রোজেন, সি তে হচ্ছে কার্বন, আর ওতে কি অক্সিজেন। তাহলে কি HCO2, এটা কি আছে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন, এদের কি যৌগ। এখন এখানে একটা কথা আছে, যৌগ কি জিনিস আর মৌল কি জিনিস। মৌল হচ্ছে যখন সিম্পলি একটা বিষয় থাকবে, অর্থাৎ H থাকবে, হাইড্রোজেন, যখন এরা 2-3 জন মিলে, অর্থাৎ আমার পরিবারে আমি একা সদস্য, যখন আমরা 2-3 জন, আমি, আমার বাবা মা বোন, যদি আমরা সবাই অ্যাড করি তখন কি, এটা কিন্তু আমি সদস্য থাকবো না, তখন কি হব, পরিবার হব। তো যখন এরা সিম্পলি একজন থাকবে, একটা উপাদান থাকবে, অর্থাৎ হাইড্রোজেন কি কার্বন কি নাইট্রোজেন যাই হোক না কেন, তখন কি এরা মৌল। এবং এটা যখন আবার 2 বা 3টে উপাদান মিলে একটা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা উপাদান তৈরি করবে, তখন কি সেটা যৌগ। তারপর কি বলছে, তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয়। এগুলোর দহন ঘটলে কি বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তির সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়, কার্বন ডাই অক্সাইড, কারণ আমাদের যখন এটা দহন ঘটে তখন কিন্তু বাতাসের সাথে কিন্তু একটা কালো একটা ধোঁয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। এবং কি ওর সাথে কি থাকে, জলীয় বাষ্প থাকে। এবং কি যখন আগুনটা ধরে তখন কিন্তু একটা আলো সৃষ্টি হয়, আলো প্রতিফলন হয়, সেটা বলেছে। এবং কি ওই আগুন থেকে কি একটা তাপ পাই আমরা, ঠিক আছে, এটা তাপ শক্তি পাই। তাহলে কি বলেছে, তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলার বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপ শক্তি সৃষ্টি হয়। পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। আমাদের পেটে কিন্তু অনেক সময় গ্যাস হয়, আমরা সেটাকে আসলে গ্যাস বলি, কিন্তু কি এটা কি অ্যাসিডিটির জন্য এই প্রবলেমটা হয়। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। দেখবেন যে কিছু কিছু সময় যখন আমাদের এই গ্যাস অর্থাৎ অ্যাসিডিটি প্রবলেমটা দেখা দেয়, তখন কিন্তু আসলে ঢেকরের মতো কিন্তু একটা কিছু মানে ঢেক ওঠার মতো কিছু একটা হয়, মনে হয় কি যে পেট থেকে কিছু একটা হাওয়া বের হচ্ছে মুখ থেকে। তো এটা হচ্ছে সেই অ্যাসিড। ঠিক আছে, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে আমরা এখানে এমসিকিউতে আসতে পারে যে আসলে কোন অ্যাসিডের কারণে আমাদের অ্যাসিডিটি সমস্যাটা হয়। আমরা সিম্পল বলতে পারি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যান্টাসিড থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে Al2, হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম OH। আর এটা কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, Mg টা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে কি এই দুটি যৌগ অ্যাসিডকে কি করে, প্রশমিত করে। প্রশমিত শব্দটি কেমন, প্রশমিত মানে কি, জিনিসটা কি নিষ্পেষিত করা। অর্থাৎ যখন দেখবেন যে আমাদের কিছু কিছু সময় এই যে মৌমাছি কিংবা মাজালি কিংবা বল্লা বলে আমাদের গ্রামের ভাষায়, তো এগুলা যখন কামড়ায় তখন দেখবেন যে জলে কিন্তু খুব, আমরা তখন কি করি, আমরা তখন হচ্ছে চুন লাগাই, প্রাথমিকভাবে চুন লাগাই। তো ওই যে কামড়ায় ওর কিন্তু আসলে বিষে, কিন্তু বিষ বলতে কি ওইখানে কিন্তু আপনার অ্যাসিড আছে।
ঠিক আছে, ওদের মুখে কি কামড়ানোর যে এটা ওইখানে কিন্তু অ্যাসিড থাকে, এবং যখন অ্যাসিডটা আমাদের শরীরে প্রবেশ করে তখন কিন্তু আসলে ওই জায়গাটা কিন্তু খুব যন্ত্রণা করে। পরবর্তীতে আমরা যখন এখানে চুন লাগাই, চুন কিন্তু ক্ষারীয় পদার্থ, ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার মিলে কি হয়, প্রশমিত হয়, অর্থাৎ কি ওই জিনিসটা নিষ্পেষিত করে ফেলে, অর্থাৎ ওর কোনো রিয়াকশন কিন্তু রাখে না। তারপর কি বলছে, এই ঘটনাগুলো থেকে সহজেই বুঝতে পারছো যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত রাসায়নিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। অর্থাৎ কি এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রাসায়নিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। কাজে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন। বিষয়টা কি আসলে আমি প্রথমেই যেটা বলছিলাম যে রসায়ন ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। আপনি যেটাই বলেন না কেন, অল এভরিথিং, প্রত্যেকটা বিষয়ের সাথে রসায়ন কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো এই হচ্ছে আমাদের পার্ট 1.1। ইনশাল্লাহ আমরা নেক্সটে 1.2 আপনাদের জন্য নিয়ে আসতেছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।